এই যে ভিডিওটা দেখছো, এটা জানো তো সৌরভ স্পন্সর করেছিল পশ্চিমবঙ্গে। ऐसी जमीन आपने पहले कभी नहीं देखी होंगी जहां सरिया और कील की फसल उगाई गई है, लेकिन लोहे की ये फसल असली फसल उगाने वाले किसानों का रास्ता रोकने के लिए उगाई गई हैं। এই যে রাস্তায় পেরেক পোতা, এটাও ডিপ স্টেটের এজেন্টরা এসে লাগিয়ে রেখেছিল যাতে চাষিরা প্রতিবাদ করতে না পারে। আর এটাও বোধহয় সোলো স্পন্সর করেছে। অন্তত আজকাল তো এটাই নতুন একটা ফ্যাশন বা ট্রেন্ড হয়ে গেছে। দেশে কোনো আন্দোলন হলেই, কোনো প্রতিবাদ হলেই সোশ্যাল মিডিয়ার একাংশের কাছে প্রশ্ন, এর পেছনে সোরস আছে নাকি পাকিস্তান আছে নাকি ডিপ স্টেট অথবা খালিস্তান কেউ আছে হয়তো। যেন কোনো আন্দোলন নিজের দাবিতে বা কোনো সমস্যার কারণে হতে পারে না, মানুষের কোনো প্রতিবাদ করার অধিকার নেই যেন আর। কিন্তু একটা প্রশ্ন করি, এই ভিডিওগুলো কি সত্যি সোরস স্পন্সর করেছিল বলে মনে হয়? আরজিকর কাণ্ডের পর নবান্ন অভিযানে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, একজন চুরি পড়ার সেই ভিডিও মনে আছে তো? তখন টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, জলকামান চালানো হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। ওদিকে কৃষক আন্দোলনের সময় দিল্লির সীমান্তে কংক্রিটের ব্যারিকেড বসানো হয়েছিল, কাঁটা তার টানা হয়েছিল, এমনকি রাস্তার ওপর লোহার পেরেক পর্যন্ত বসানো হয়েছিল যাতে আন্দোলনকারীরা রাজধানীতে ঢুকতে না পারেন। আবার পশ্চিমবঙ্গে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের কথা তো আমরা দেখেইছি, মানে কীরকম কী হয়েছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড, লাঠিচার্জের অভিযোগ এবং বিশৃঙ্খলার নানা ছবি আমাদের সকলের সামনে এসেছিল। সরকার আলাদা, দল আলাদা, কিন্তু দৃশ্যগুলো যেন আশ্চর্য রকমভাবে একই। আমি আজ কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসিনি, আমি শুধু একটা প্রশ্ন করতে এসেছি। আমি কিন্তু মাকু চ্যাড্ডি বা ওইরকম ওই তিনু শেখু ওরকম কিছু নয়, কিন্তু আমার কাছে সবাই সমান। যখন কোনো সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সেই অভিযোগের উত্তর দেওয়ার বদলে আমরা কেন এত দ্রুত আন্দোলনের চরিত্র নিয়ে আলোচনা শুরু করে দিই? কেন আন্দোলনের কারণের চেয়ে বেশি আমাদের ওই আন্দোলনকারীর পরিচয় বড় হয়ে ওঠে? কে ককরোচ জনতা পার্টি, কে কোন দলে, সেটা কি বেশি গুরুত্বপূর্ণ, নাকি একের পর এক এই যে দুর্নীতি হয়েই যাচ্ছে, সেটা কেন্দ্র হোক বা রাজ্যে, এবং তাতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আজ যে প্রশ্নের চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা কি গুরুত্বপূর্ণ নয়? আজ সেই একই প্রশ্ন আবার ফিরে এসেছে নিটকে ঘিরে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বছরের পর বছর কঠোর পরিশ্রম করে একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। সেই পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, তদন্ত চলছে, বহু জায়গায় ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে, অনেক ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছে, কোল শূন্য হয়েছে বহু মা বাবা। বিরোধীরা সরকারের জবাবদিহি চাইছে, সরকার বলছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীও প্রশ্ন ফাঁসকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন, মানে আজকে ওই ঠিক 2 মাস পরে। এই সব কিছুর মধ্যেই আরেকটি বিষয়ে চোখে পড়ছে, আন্দোলনের দাবি নিয়ে আলোচনা যতটা হচ্ছে, আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে আলোচনা যেন তার চেয়ে বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়া কেউ বলছে এই আন্দোলন রাজনৈতিক, কেউ বলছে বিদেশি শক্তির প্রভাব আছে, কেউ বলছে সরকারের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আবার আন্দোলনকারীরা বলছেন তারা শুধু একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা চান। এই দুই বয়ানের মধ্যে কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই ছাত্র বা ছাত্রীটি যে হয়তো গত 2 বছর ধরে দিনে 12-14 ঘন্টা পড়াশুনো করেছে শুধুমাত্র একটা পরীক্ষার জন্য। আসল প্রশ্নটা খুবই সহজ, যদি কোনো পরীক্ষায় অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা কিভাবে হলো, কারা দায়ী, ভবিষ্যতে যাতে আর না হয় তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? সবসময় তো আর এই এয়ারফোর্স বা ডিফেন্সকে দিয়ে এই ধরনের কাজগুলো করানো যাবে না, তাই না? সরকারের প্রথম দায়িত্ব কি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া নয়? কারণ গণতন্ত্রে সরকার শুধু ক্ষমতা চালায় না, মানুষের আস্থাও বহন করে। আর সেই আস্থায় ফাটল ধরলে সেটাকে বক্তৃতা দিয়ে ঠিক হয় না, জবাবদিহি দিয়েই মেরামত করতে হয়। প্রেস কনফারেন্সের কথা এখন একটু সরিয়েই রাখি। এদিকে নিট আন্দোলনের মধ্যেই আবার কৃষকরাও নতুন দাবিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজকে। অর্থাৎ একটি আন্দোলন শেষ হওয়ার আগেই আরেকটি আন্দোলনের সূচনা। হয়তো আগামী দিনেও আমরা আরও নতুন আন্দোলন দেখব, নতুন দাবি আসবে, নতুন বিক্ষোভ হবে, নতুন রাজনৈতিক তর্ক হবে। কিন্তু প্রতিবারই যদি মূল সমস্যার বদলে আন্দোলনের পেছনে কে আছে, কে টাকা দিল, কে উস্কানি দিল, এই প্রশ্নগুলো সবচেয়ে বড় হয়ে যায়, তাহলে আসল সমস্যাগুলো কি কোথাও গিয়ে কখনো সমাধান হবে? কারণ এই নিট পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষাতে শুধুমাত্র যে বিরোধী দলের ছেলে মেয়েরাই মানে পরীক্ষা দিচ্ছে সেটা নয়, কিন্তু সেখানে শাসক দলেও যারা নেতা নেত্রী মন্ত্রী হচ্ছে বা হবে, তাদেরও কিন্তু ছেলে মেয়েরা কোনো না কোনো সময় এই পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হবে বা হয়েছে।
ওরা বাংলাদেশের মতন করতে চাইছে, তুমি বুঝতে পারছো না। ওরা নেপালের মতন চাইছে, শ্রীলঙ্কার মতন চাইছে অশান্তি করতে। কিন্তু এই প্রশ্নগুলো তো আসবেই না যদি সরকার ঠিকভাবে কাজ করে, তাই না? এই ভিডিওর উদ্দেশ্য কোনো আন্দোলনকে সমর্থন করা নয়, আবার কোনো সরকারকে অকারণ আক্রমণও করা নয়। উদ্দেশ্য একটাই, মনে করিয়ে দেওয়া যে দুর্নীতির অভিযোগ উঠলে সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত সেই অভিযোগের স্বচ্ছ তদন্ত, যেটা বরাবরই বলে আসছি আমরা আরজি করের সময় থেকে বা তারও আগে থেকে, এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনা। কারণ রাজনৈতিক বয়ান কয়েকদিনের জন্য শিরোনাম দখল করতে পারে, যদিও আজকাল আমাদের একটা টার্ম আছে গদি মিডিয়া বলে, যেখানে অর্ধেক খবর ঠিকভাবে দেখায় না। যাই হোক, কিন্তু জবাবদিহির বিকল্প তো কোনোদিন হতে পারে না। এই যেমন প্রশ্ন উঠতেই পারে, এখন যে আরজি করের বিচার কবে হবে? এখন তো আর আগের সরকার নেই, নতুন সরকার কি করছে? কিংবা ওই যে চন্দ্রনাথ খুন, তার বিচার কবে হবে? এই প্রশ্নগুলো করতে যদি কাউকে দেশদ্রোহী হতে হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ভগৎ সিং, এরাও তাহলে একসময় বা এই সময়ে দেশদ্রোহী তকমা হয়তো পেতে চলেছে। অবশ্য আজকাল নেতাজিকে অপমান করতে তো কেউ পিছুপা হচ্ছে না, এবং সরকার সেটা নিয়ে কিছু বলছেও না তেমন। যাই হোক, শেষে শুধু একটা কথাই বলবো, সরকার বদলায়, বিরোধী বদলায়, সেটা সিপিএম হোক কিংবা কংগ্রেস। তারা কাজ করেনি বলেই কিন্তু তাদের বদলানো হয়েছিল, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, তারা কাজ করেনি বলে, তারা দুর্নীতি করেছিল বলে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। একই জিনিস কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। স্লোগান বদলায়, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা কোনো দিন বদলায় না। যে ছাত্র পরীক্ষার হলে বসে, যে কৃষক রাস্তায় নামে, যে শিক্ষক চাকরির দাবিতে আন্দোলন করে, তারা শেষ পর্যন্ত একটা জিনিসই চায়, তাদের প্রশ্নের উত্তর। আর সেই উত্তর দেওয়ার দায়িত্ব যে কোনো গণতান্ত্রিক সরকারেরই। সেটা ভুলে গেলেই মুশকিল।